একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে থাকছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসেন, এছাড়াও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তাদের সাথে আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। এবার বিএনপির প্রচলিত প্রেস বিজ্ঞপ্তির ডিজাইন নকল করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হলো বেগম খালেদা জিয়ার মৃত্যুর গুজব। শুধু তাই না, সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মিথ্যা শোক বার্তাও জুড়ে দেওয়া হয়েছে। একইভাবে প্রায় 20টি ইউটিউব চ্যানেল থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। গড়ে লক্ষাধিক মানুষ সেগুলো দেখেছে। শুধু তাই না, প্রায় 400 টিকটক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে মির্জা ফখরুলের মৃত্যুর ভুয়া খবর। ওদিকে গুজবের শিকার হয়েছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানও। তাকে নিয়ে প্রায় 5000 টিকটক অ্যাকাউন্ট থেকে শেয়ার হয় ডিপ ফেক ভিডিও। চলুন দর্শক, কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সংকটাপন্ন শারীরিক অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি হয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দেশ জুড়ে যখন সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করছে, তখন ফেসবুকে বিএনপির প্রচলিত প্যাডের ডিজাইনেই একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়ালো, যেখানে দাবি করা হয়েছে খালেদা জিয়া মারা গেছেন এবং শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো প্রেস বিজ্ঞপ্তিটি নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখা গেল এটি আসল নয়। বিএনপির পক্ষ থেকে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়নি। মূলত বিএনপির প্রচলিত প্যাডের আদলে ভুয়া এই বিজ্ঞপ্তি তৈরি করে প্রচার করা হচ্ছে। ওদিকে খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়িয়ে একের পর এক ভিডিও পোস্ট করছে বাংলা নিউজ ৭১ নামের একটি ইউটিউব চ্যানেল সহ মোট 15টির বেশি ইউটিউব চ্যানেল। প্রতিটি ভিডিও তৈরি হয়েছে বিভিন্ন সংবাদের ছোট ছোট ক্লিপ কেটে একসাথে জুড়ে দিয়ে। ভিডিওগুলো বিশ্বাসযোগ্য করতে এআই দিয়ে খালেদা জিয়ার ছবি যুক্ত থাম্বনেইল ব্যবহার করা হয়েছে। এসবের মাঝে ৩ শতাধিক টিকটক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেয়া হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মারা গেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মির্জা ফখরুল শুয়ে আছেন এবং কয়েকজন ব্যক্তি তাকে বহন করছেন। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় দাবিটি মিথ্যা। এটি 2 বছর আগে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মির্জা ফখরুলের অসুস্থ হয়ে পড়ার ভিডিও। এটাই তার মৃত্যুর গুজব হিসেবে প্রচার করা হচ্ছে। ভুয়া এই ভিডিওটি দেখা হয়েছে 2 লক্ষের বেশি। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান বিএনপির পক্ষে ভোট চাচ্ছেন ও নির্বাচনী প্রচারণা করছেন দাবিতে একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল প্রচারিত ভিডিওটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ডিপ ফেক ভিডিও। এটিকেই বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ফেসবুক, টিকটক, ইউটিউব 3টি প্ল্যাটফর্মেই সবচেয়ে বেশি ছড়িয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর। মিথ্যাগুলোকে শক্তিশালী করতে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটোকার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম আমরা। এরকম বিভিন্ন ধরনের গুজব প্রতিদিনই আমরা দেখে থাকি। তার মধ্যে আজকে প্রতিবেদনে আমরা দেখছিলাম বেশিরভাগই রাজনৈতিক গুজব। তা নিয়েই আলোচনা করব। আগেই জানিয়েছি আমাদের সাথে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা যুক্ত আছেন। চলুন তাদের কাছে চলে যাই। আপনাদের স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমি শুরুতেই অ্যাডভোকেট জাকির হোসেনের কাছে আসতে চাই। প্রথমত আমি একটু জানবো যে আজকের যেমন এতগুলো অপতথ্য আমরা দেখছিলাম যে বিএনপির বিভিন্ন নেতাদেরকে, বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে আসলে টার্গেট করে করা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। দলীয়ভাবে এই ধরনের মিথ্যা তথ্যকে প্রতিহত করার জন্য আপনাদের কি ধরনের পরিকল্পনা আছে? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ৭১ টিভিতে যারা সংযুক্ত আছেন এবং
আমি মহান আল্লাহ পাকের নিকট এবং দেশবাসীর কাছে আজকে আমাদের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য এবং আল্লাহ পাক যেন তাকে সুস্থতা করে দেন এই জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি এবং আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন তাকে সুস্থতা করে দান করেন। বিষয়টি হলো আসলে এই আজকে যে গুজব এবং অপতথ্য যেইগুলি সমাজে যেইগুলি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চলছে এই বিষয়গুলি আসলে খুবই দুঃখজনক। খুবই এই বিষয়গুলি নিয়ে বিএনপি যথারীতি কাজ শুরু করেছে। আসলে বিগত 16-17 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের সময় যখন সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, যখন মানুষ তাদের প্ল্যাটফর্ম পায় নাই, তখন থেকে এই গুজবের বিষয়গুলি ছড়াছড়ি শুরু হয় এবং সেই থেকে শুরু করে অদ্যাবধি বিষয়গুলি কন্টিনিউয়াসভাবে চলছে। যেহেতু এখানে আমরা জানি যে গুজবটা আসলে কিছু যারা প্ল্যাটফর্মে যারা করেন তারা তাদের হয়তো ভিউ বাড়ানোর জন্য বা বিভিন্নভাবে ইনকাম করার জন্য এই বিষয়গুলিকে সামনে নিয়ে এসে বিভিন্নভাবে অপতথ্যগুলি প্রয়োগ করা হচ্ছে এবং এই বিষয়গুলি নিয়ে আমরা বিএনপি এবং বিএনপির প্রতিটা লেভেল কাজ করতেছে এবং আমরা মনে করি এই বিষয়গুলি নিয়ে সরকারকে আরও বেশি উদ্যোগী হতে হবে, কারণ এইভাবে অপতথ্যের মধ্য দিয়ে দেশের মানুষের যে মৌলিক অধিকার ধ্বংস করা হচ্ছে এই বিষয়গুলি অবশ্যই সরকারকে নজর দিতে হবে এবং সরকার এই বিষয়গুলির প্রতি তীক্ষ্ণ দৃষ্টির মধ্য দিয়ে আগে যে সময়ে বিভিন্নভাবে অপতথ্য বিভিন্নভাবে দমন করার জন্য যে কার্যক্রম শুরু হয়েছিল, বর্তমানে বিষয়গুলির দিকে সরকারের নজর ওইভাবে নেই বলে আমরা মনে করি এবং তারই কারণে আজকে অপতথ্য ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে এবং এই জন্য আমরা মনে করি দেশবাসীকে সচেতন হতে হবে। যে কোনো রকম একটা নিউজ দেখলাম সেটাকে সরাসরিভাবে সেখানে সাপোর্ট না করে, সেখানে ভিউ না হয়ে সেই ক্ষেত্রে জিনিসটা সত্য ঘটনাটা কি ওর সত্যিকার সংবাদ মাধ্যমকে সেখানে চেক করতে হবে এবং বাংলাদেশের যে মিডিয়াগুলি আছে স্বাধীনভাবে কাজ করতে পারতেছে তাদের উচিত হবে প্রথমত এই সমস্ত রিউমারগুলি যারা করতেছে বিভিন্ন মিথ্যা ফেক আইডির মধ্য দিয়ে এইগুলি করছে তাদেরকেও আমাদের যে বর্তমান যে মিডিয়াগুলি আছেন প্ল্যাটফর্মগুলি আছেন তারা প্রতিটি বিষয়ে যদি জনগণকে টাইম টু টাইম নিউজটা দেন, জনগণকে সময়ের মধ্যে দিয়ে প্রতিটা স্টেপ যদি নাকি জানানো হয়, কারণ বাংলাদেশে এখন প্রচুর মিডিয়া কাজ করতেছে, তো আমরা মনে করি এই মিডিয়াগুলি যদি নিরপেক্ষভাবে এবং সরকারের যে অবস্থান থেকে যদি নাকি দেশের মানুষের কল্যাণ জনকল্যাণে মানুষকে প্রোভাইড করতে হবে, সাধারণ মানুষকে আজকে বিভিন্ন জায়গায় সভা সেমিনারের মধ্য দিয়ে সরকারের উচিত হলো সারা বাংলাদেশে যে যেখানে আছে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে মসজিদ বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে বিষয়গুলিকে পরিষ্কারভাবে জনগণের গোট দ্বারে পৌঁছে দিতে হবে যে মিথ্যা অপতথ্য এই ধরনের প্রয়োগ করা, এই ধরনের বলা, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিটা ধর্মীয় বিধান মোতাবেক এটা একটা মিথ্যা কথা, গুজব মানে মিথ্যা প্রচার করা, মিথ্যা জিনিসগুলিকে প্রোভাইড করা, এটা একটা বিশাল অপরাধ, এটা একটা পাপ, মহাপাপ। এই বিষয়গুলিকে ধর্মীয়ভাবে এবং ইসলাম ধর্ম বিভিন্ন ধর্মীয় যে যেখানে আছে ধর্মীয় বিধান মোতাবেক এই বিষয়গুলিকে পাবলিসিটি করা অর্থাৎ নানাভাবে সচেতনতা বৃদ্ধির কাজটি করার ব্যাপারে জোর দিচ্ছেন আপনি। আমি আসবো আপনার কাছে আবারও, তানভীর হাসান জোহার কাছ থেকে একটু যদি ঘুরে আসি। আমরা এই যে দেখছিলাম বিভিন্ন রাজনৈতিক গুজব, যেটা ধারণাই করা হচ্ছিল যে নির্বাচন যতই এগিয়ে আসবে ততই রাজনৈতিক গুজব বেশি হবে। এর বাইরেও আমরা দেখি বিভিন্ন ইস্যু কেন্দ্রিক, বেগম খালেদা জিয়া অসুস্থ, এই খবরটি প্রচারিত হওয়ার পর এই ইস্যুটাকে কেন্দ্র করে নানান ধরনের গুজব। এরকম ইস্যু কেন্দ্রিক গুজবগুলোর ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে কোনো একটা ইস্যু হলে সেটা নিয়ে গুজব ছড়াতে পারে, কোনো ধরনের প্রিভেনশনের উপায় কি আছে প্রযুক্তিগতভাবে? জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমাদের একটি জিনিস বুঝতে হবে, গুগল রিভার্স ইমেজ সার্চ, টিন আই কিংবা ইয়ান্ডেক্স ইমেজ সার্চ, এটা একটা ফ্রি প্ল্যাটফর্ম। এই ফ্রি প্ল্যাটফর্মটা যদি আমরা সার্চ দিই কোনো একটি ইমেজকে সে রুটগুলো বের করে দেবে। ভিডিও অথেন্টিসিটির জন্য আছে ইনভিট এবং অ্যামিনিস্ট্রি ইউটিউব ডেটা ভিউয়ার, এইগুলো ফ্রি প্ল্যাটফর্ম। এখানে যদি আপনি দেন তাহলে ভিডিওটি অথেন্টিসিটি অর্থাৎ যিনি এটা তৈরি করেছেন তার প্রকৃত চ্যানেল থেকে যদি আপলোড করে তাহলে সেটা বের হয়ে যাবে। এছাড়াও মেটাডেটা অ্যানালাইসিস টুলস আছে, এটার নাম হচ্ছে মেটাডেটা 2.0। এইগুলো সব ফ্রি প্ল্যাটফর্ম। এক্সিফ টুল সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম। আপনি যে নিউজটা ভাইরাল হচ্ছে জাস্ট লিঙ্কটা কপি করে পেস্ট করে দেবেন, তাহলে এই ইমেজটা কে আপলোড করেছে তার বিস্তারিত অ্যাকাউন্টের তথ্য বিনামূল্যে মানুষ দেখতে পারবে।
এছাড়াও ক্রাউড ট্রায়াঙ্গেল, এবং আমরা দেখছি এআই জেনারেটেড ভিডিওর খুব সমস্যা। সেটার জন্য দুটি টুলস, একটা হচ্ছে হাইভ মডারেশন, আরেকটা হচ্ছে ডিপ ফেক ডিটেকশন টুলস, সম্পূর্ণ ফ্রি। আমরা জাস্ট জিমেলতে লগ ইন করলে এআই জেনারেটটা সেই ভিডিওটা কপি পেস্ট করলে বের করে ফেলবো। ধন্যবাদ। বেশ কিছু আমরা এরকম টুলসের কথা জানছিলাম। এটা নিঃসন্দেহে যাদের মধ্যে সচেতন যারা আছেন, যাদের মধ্যে সন্দেহ দানা বাঁধে, তারা যদি ব্যবহার করেন তাহলে যেমনটি আপনি বলছিলেন যে সহজেই বুঝতে পারা যাবে। অ্যাডভোকেট জাকির হোসেনের কাছে চলে আসতে চাই। একটু যদি জানান যে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন কিনা, এবং আপনি যেহেতু আইনের সাথে জড়িত, একটু জানবো যে এই ধরনের যখন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচারগুলো ছড়ায়, টার্গেট করা হয় যখন, তখন আসলে আইন কি বলে, কি ধরনের সমাধানের পথে হাঁটা সম্ভব? এই বিষয়গুলি নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, সেখানে সেটা অধ্যাদেশ হিসাবে সাইবার ক্রাইম অধ্যাদেশ হিসাবে সেটাকে এখন পরিপূর্ণতা এখন যদিও পায় নাই বিষয়গুলি, তবে প্রিভিয়াস সময়ে কিন্তু এটা নিয়ে অনেক কঠিনভাবে গত স্বৈরাচার সরকারের সময় সত্য নিউজগুলিকেও তখন কন্ট্রোল করা হয়েছিল। আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব এই কেন গুজবটা হচ্ছে, কি বিষয় হচ্ছে, বিষয়গুলি নিয়ে রাষ্ট্র কমপ্লিটলি নজরদারি করা, এবং এই বিষয়টা আইনগতভাবে অবশ্যই পদক্ষেপ আছে। আমরা আইনানুগভাবে এখানে সাইবার যে নিরাপত্তা সংশোধন অধ্যাদেশ যেটা আসছে এর মধ্য দিয়েও এটা করা যায়, যেহেতু এখানে ব্যাপকভাবে এই গুজবের অবস্থানটা কিন্তু ব্যাপকভাবে তৈরি করা হচ্ছে। এখন এটা সরকারই পারে এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, এবং এটা আজকে যে প্রেক্ষাপটে যে প্ল্যাটফর্মে এই গুজবগুলি আসছে, আপনারা মিডিয়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ এখন অনলাইন প্ল্যাটফর্ম যেগুলি আছে, দৈনিক মিডিয়া যেগুলি আছে, এবং আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যে শুরু করে, যদি যে কোনো বিষয় গুরুত্বপূর্ণ যে ফাংশনগুলি যখন ঘটবে, এই বিষয়গুলি যদি নাকি বিভিন্ন প্রিন্ট মিডিয়া আপনাদের মাধ্যমে দিয়ে যদি নাকি রেগুলার প্রচার করা হয়, টাইম টু টাইম বিষয়গুলি দেশবাসীকে জানানো হয়, সেক্ষেত্রে আমার মনে হয় এটি অনেকটা কমে আসবে। কারণ এখানে যারা ফাংশনগুলি করছে, আজকে এই সব ফাংশনে বিভিন্ন ধরনের লোভনীয় বা বিভিন্ন ধরনের ইনকাম, প্রচুর পরিমাণে ইনকাম, এই ধরনের একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে। তো এই বিষয়গুলি থেকে আমার মনে হয় আমাদের রাষ্ট্রীয়ভাবে এটাকে কঠিনভাবে এটা চেক আপ করা উচিত, এবং আপনারা যারা মিডিয়ার মধ্যে আছেন, যদি রেগুলার বেস যদি এই বিষয়টাকে সংগঠিত করা হয়, এটাকে আনা হয় নিউজের মধ্যে, কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে আনা হলে সেক্ষেত্রে মনে হয় এই কমে আসবে, এবং আমাদের সচেতনতা মেইন জরুরি এখানের মধ্যে। আইনগতভাবেও এখানে আমাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। এখন প্রেক্ষাপটগুলি এখানে তো যেহেতু দলীয় সিদ্ধান্তের বিষয় আসবে, সেখানে হয়তো আমাদের ওপিনিয়ন থাকতে পারে যে আমরা এখানে এই বিষয়গুলি নিয়ে আমরা কি করতে পারি, এবং নেক্সট স্টেপ হিসাবে আমরা হয়তো বা ইনশাল্লাহ স্টেপ নিব আশা করি। আচ্ছা, তানভীর হাসান জোহার কাছে আসছি এবারে। এই যে আমরা দেখি যে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে, যেগুলো থেকে খুব সহজেই ভাইরাল করার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে বিভিন্ন অপতথ্যগুলো। আমরা ব্যক্তিগত আইডির ক্ষেত্রে জানি যে কোনো আইডি নিয়ে যদি অনেকেই রিপোর্ট করে তখন মেটা একটা পদক্ষেপ নেয়, কিন্তু এই ধরনের এই যে গ্রুপগুলো যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে কিংবা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে, একটা পরিকল্পনার অংশ হিসেবে কাজ করছে, এদের ক্ষেত্রে রাষ্ট্র কি সরাসরি সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যেটি মানে যেমন ধরি আমরা মেটার কথা যদি ধরি, এরকম যোগাযোগ করে তাদেরকে বন্ধ করে দেওয়া তাৎক্ষণিকভাবে কোনো পদ্ধতি কি আছে? জি, ধন্যবাদ। আমি এখানে আবার একটু টুলস বেসড এটা আলাপ করতে চাই। একটা হচ্ছে ডার্ক সার্চ বলে একটা সফটওয়্যার আছে, প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা মূলত আপনার স্পেসিফিক গুজব নিয়ে যদি টেলিগ্রামে কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো গ্রুপ তৈরি করে এই লিঙ্কটাকে শেয়ার করতে বলে বা ভাইরাল করতে বলে, তাদেরকে নির্ণয় করা যায়। এবং আমরা মেটা শুধুমাত্র ফেসবুক বেসড, আমি যদি ইউটিউব বা গুগলের বিভিন্ন অনলাইন ভুয়া পত্রিকার কথা বলি, সেক্ষেত্রে আমরা বলবো যে এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাদেরকেও আমরা শনাক্ত করতে পারি ডার্ক সার্চের মাধ্যমে। কথা প্রসঙ্গে একটি বিষয় বলতে চাই যে কিছুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকদের এবং প্রসিকিউটরদেরকে হুমকি দেওয়া হয় কলকাতা এবং বাংলাদেশি নাম্বার দিয়ে। এই কলকাতার নাম্বার এবং বাংলাদেশি নাম্বার যারা ব্যবহার করেছে সকলকে শনাক্ত করে কিন্তু আমরা আইনে আওতায় আনতে পেরেছি। যারা অপপ্রচার করেছেন আমাদের ট্রাইব্যুনালকে নিয়ে, তারা সকলে কিন্তু এখন গ্রেফতার হয়েছে। ভারতীয় নাম্বার হলেও তারা বুস্টার অ্যান্টিনা ব্যবহার করে
যশোর থেকে লোকাল টাওয়ারের মাধ্যমে ভিআইপি ইকুইপমেন্টের মাধ্যমে তারা এই ফেক নিউজটা চারপাশে ছড়িয়ে দিয়েছে, তারা কিন্তু শনাক্ত হয়েছে। তো আমাদের উচিত প্রযুক্তিগত সমস্যা প্রযুক্তির মাধ্যমে সমাধান করা, এর মাধ্যমে আমরা এই পুরো সমস্যার সমাধান করতে পারবো। একটি লাইন বলে আমি শেষ করতে চাই, টেলিযোগাযোগ আইনে কিন্তু অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ অনেক ভুয়া সিম রেজিস্ট্রেশন টার্গেট পূরণ করতে হবে। এই অসুস্থ প্রতিযোগিতায় ফেক নিউজ, ফেক আইডেন্টিটি চারপাশে ছড়িয়ে যাচ্ছে। এটাকে যদি কয়েকটা আইনের আওতায় আনা হয় তাহলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে স্থায়ীভাবে। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুলে ধরলেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা জানলাম আজকে আপনাদের কাছ থেকে। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা যুক্ত ছিলেন। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।